আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করব। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি যে কি প্রশ্ন আছে এবং সেগুলোর উত্তর কি হয় সেগুলো জানার চেষ্টা করি। তো দেখো আমরা এখানে প্রশ্নগুলো সাজিয়েছি। তো তোমাদেরকে আমি আগে একটু বলে দিই যে এইখানে যেই প্রশ্নগুলোর পাশে বিভিন্ন সাল বা যেই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। বুঝতেই পেরেছো যে এখানে দেখো এই যে প্রশ্নটা অনেকবার বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ড, তারপরে চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড। সো এই যে বোর্ডে আসা প্রশ্নগুলোকে আমরা একটু বেশি এমফাসিস করি, এখানে একটু বেশি ফোকাস করি। তো আমাদেরকে সেগুলোতে একটু বেশি গুরুত্ব দিতে হবে এবং একই সাথে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো খুব বেশি একটা বোর্ডে আসে নাই বাট গুরুত্বপূর্ণ বা আসার মতো। আমরা সব কিছু চিন্তা করেই কিন্তু এটা সাজিয়েছি। তো আশা করতেছি এইগুলো তোমাদেরকে যেরকমভাবে খুব দ্রুত প্রিপারেশন নেওয়া যায় সেইভাবে সাহায্য করবে, প্লাস কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে ধারণা পেতেও হেল্প করবে। ফার্স্ট প্রশ্ন দেখো, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? আমরা জানি কোনো মৌলের সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটাকে যোজ্যতা ইলেকট্রন বলে। সুপ্ত যোজনী কাকে বলে? দেখো কি বলছে, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। অর্থাৎ সুপ্ত যোজনীর সূত্র হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। 3 নম্বর প্রশ্ন, যোজনী কাকে বলে? অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। অর্থাৎ একটা মৌল যে আরেকটা মৌলের সাথে যুক্ত হবে সেই যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজনী বলি, যোজনী বা যোজ্যতা বলি। তো এখন যুক্ত হওয়ার ক্ষমতা বলতে বোঝানো হয়, দেখো যে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে, তাহলে কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করার ক্ষমতা রাখে, কার্বনের যোজনী 4। আবার ক্যালসিয়াম 2টা ক্লোরিন পরমাণুকে যুক্ত করার ক্ষমতা রাখে, তার মানে ক্যালসিয়ামের যোজনী 2। এইভাবে আমরা যোজনীকে সংজ্ঞায়িত করে থাকি। আচ্ছা, এখানে যোজনীর আরেকটা সংজ্ঞা তোমরা এইভাবে দিতে পারো যে বন্ধন গঠনকালে কোনো মৌল যতগুলো ইলেকট্রন গ্রহণ, ত্যাগ বা শেয়ার করে সেই সংখ্যাকেও যোজনী বলে। দেখো এটা একটা সুন্দর সংজ্ঞা হয় যে কোনো একটা পরমাণু যখন বন্ধন গঠন করে তখন যেই ইলেকট্রন মানে যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করবে, ত্যাগ করবে বা শেয়ার করবে সেই নাম্বারটাকে আমরা যোজনী বলতে পারবো। পরিবর্তনশীল যোজনী কাকে বলে? কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। অর্থাৎ সে একের অধিক ইলেকট্রন চাইলে ত্যাগ করতে পারে বা ইলেকট্রন শেয়ার করতে পারে। তো এই যে ইলেকট্রন শেয়ার করার যে ক্যাপাবিলিটি একের অধিক যখন হবে তখনই তাকে আমরা কি বলতে পারবো? পরিবর্তনশীল যোজনী বলতে পারবো। যৌগমূলক কাকে বলে? দেখো অনেকবার বোর্ডে এসেছে প্রশ্নটি। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, এই ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, পরমাণু গুচ্ছ, যে ওয়ার্ডটা হচ্ছে পরমাণু গুচ্ছ। এখন দেখো আমি একটা এক্সাম্পল একটু দিয়ে দিই। যেরকম যদি আমরা এরকম বলি এখানে, আচ্ছা আমরা যদি এটা কিভাবে একটু বলি, দেখো যে সোডিয়াম Na+, তাহলে এখানে একটা সোডিয়াম একটা পজিটিভ আয়ন বা একটা ক্যাটায়ন তৈরি করেছে। আবার যদি আমরা বলি NH4+, তাহলে কি হবে? এটা কি হবে? এইটা হচ্ছে আমাদের যৌগমূলক। এখানে বোঝানো হচ্ছে যে একটা নাইট্রোজেন পরমাণু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে NH4+ তৈরি করেছে। সো এই যে NH4+ তৈরি হলো, এখানেও কিন্তু একটা পজিটিভ, আবার এখানেও একটা পজিটিভ। তাহলে আমরা নাইট্রোজেন এবং 4টা হাইড্রোজেন মিলে যেই পজিটিভ আয়নটি তৈরি হয়েছে এদেরকে বলতে পারবো যৌগমূলক। কতিপয় পরমাণু গুচ্ছ, অর্থাৎ অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে একটা সোডিয়াম আয়নের ন্যায় আচরণ করেছে বা আচরণ করতেছে, তাই এদেরকে আমরা যৌগমূলক বলতে পারবো। আচ্ছা, যৌগমূলকের আধান কিরূপ হয়? দেখো যৌগমূলকের আধান ধনাত্মক অথবা ঋণাত্মক উভয়ই হতে পারে, যে কোনো একটা আধান ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। নেক্সট প্রশ্ন, ধাতু ও নিষ্ক্রিয় মৌলগুলোকে কিভাবে বোঝানো হয়? ধাতু ও নিষ্ক্রিয় মৌলগুলোকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। অর্থাৎ আমরা মানে এখানে কোনো নির্দিষ্ট কোনো সিস্টেম নাই যে বোঝানোর জন্য। নর্মালি ধাতু হোক অধাতু হোক যে কোনো কিছুই হোক না কেন তাদেরকে আমরা শুধুমাত্র প্রতীক দিয়েই জাস্ট বুঝিয়ে থাকি। গাঠনিক সংকেত কাকে বলে? দেখো যে একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। অর্থাৎ গাঠনিক সংকেত বলতে বোঝানো হয় যে সে বন্ধনগুলো কার সাথে কিভাবে যুক্ত আছে আমরা সেইটা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি সেই সংকেতকেই গাঠনিক সংকেত বলা হয়। ফর এক্সাম্পল যদি দেই, দেখো নর্মালি পানি H2O এটা হচ্ছে পানির আণবিক সংকেত, বাট পানিকে যদি আমরা এইভাবে দেখাই যে অক্সিজেন পরমাণু এই বন্ধন চিহ্ন দিয়ে এই একটা হাইড্রোজেন পরমাণু, বন্ধন চিহ্ন দিয়ে এই অ্যানাদার হাইড্রোজেন পরমাণু, তখন এটাকে বলবো আমরা পানির গাঠনিক সংকেত। পানির গাঠনিক সংকেত অর্থাৎ বন্ধন চিহ্ন সহকারে আমরা এটাকে প্রেজেন্ট করব যখন, তখন সেটাকে বলা হবে পানির গাঠনিক সংকেত। আচ্ছা যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো দুইয়ের নিয়ম কি? দুইয়ের নিয়ম হচ্ছে
অণু গঠনে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে, এটি হচ্ছে 2 এর নিয়ম। অর্থাৎ ইলেকট্রন যখন শেয়ার হবে, ইলেকট্রন শেয়ার যখন করবে, ইলেকট্রন শেয়ার করার সময় পরমাণুগুলো সর্বশেষ যে কক্ষপথ সেখানে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে, কখনোই বিজোড় ইলেকট্রন থাকবে না। এই যে সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে, এই কনসেপ্টটাকে বলা হয় 2 এর নিয়ম। আচ্ছা, অষ্টক নিয়ম কি দেখো, অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার সে যেটাই করুক না কেন, ইলেকট্রন ত্যাগ হোক বা ইলেকট্রন গ্রহণ হোক বা ইলেকট্রন শেয়ার হোক, যেটাই হোক না কেন, এই শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে। অর্থাৎ ইলেকট্রন ত্যাগ বলো, গ্রহণ বলো, শেয়ার বলো, এর মাধ্যমে তার সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন ধারণ করে এবং এই ইলেকট্রন ধারণের মাধ্যমে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস অর্জন করে। এই যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস অর্জন করতেছে, এটাকে বলা হয় অষ্টক নিয়ম। আচ্ছা, মৌলসমূহের অষ্টক কাঠামো অর্জনের কারণ কি? অষ্টক কেন, মৌলসমূহ কেন অষ্টক নিয়ম অর্জন করতে চায় বা অষ্টক নিয়মের প্রাধান্য কেন এত? কারণ হচ্ছে অষ্টক নিয়ম সাধারণত নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাসকে উপস্থাপন করে। তো সকল মৌলসমূহই কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে চায় এবং এই স্থিতিশীলতা অর্জনের জন্যই কিন্তু তারা এই অষ্টক নিয়মের কাঠামোটা ফলো করে। অষ্টক ও 2 এর নিয়মের মধ্যে কোনটি অধিকতর উপযোগী? 2 এর নিয়ম। অষ্টক ও 2 এর নিয়মের মধ্যে কোনটা অধিকতর উপযোগী? 2 এর নিয়ম। অর্থাৎ তুমি বলতে পারো অষ্টক নিয়মের মধ্যেও 2 এর নিয়ম রয়েছে, অষ্টক নিয়মের মধ্যেও 2 এর নিয়ম রয়েছে। আচ্ছা, তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, রাসায়নিক বন্ধন কাকে বলে? অণুতে বিদ্যমান পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, সেই আকর্ষণ বলকে বা সেই আকর্ষণকে রাসায়নিক বন্ধন বলে। অর্থাৎ যে আকর্ষণের মাধ্যমে একটা অণু বা একটা পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়, সেই যুক্ত হওয়ার প্রসেসকে আমরা রাসায়নিক বন্ধন বলি। অ্যানায়ন কাকে বলে? ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। ক্যাটায়ন কাকে বলে বা ক্যাটায়ন কি? ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, ধনাত্মক চার্জযুক্ত পরমাণু হতে পারে, পরমাণু গুচ্ছও হতে পারে। তো বোথ কেসেই কিন্তু আমরা মানে ক্যাটায়ন বলবো আর কি। যেরকম আমরা যে উদাহরণটা দিয়েছিলাম, সোডিয়াম প্লাসও যেরকমভাবে ক্যাটায়ন, আবার অ্যামোনিয়াম NH4+, এটা কিন্তু একই সাথে যৌগমূলক, একই সাথে ক্যাটায়ন। সো শুধুমাত্র একটা পরমাণু হলেই যে আমরা ক্যাটায়ন বলবো ব্যাপারটা তা না, একের অধিক পরমাণু হলেও তাকে আমরা ক্যাটায়ন বলতে পারবো। আচ্ছা, আয়ন কাকে বলে? দেখো, রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণুমূলক এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ঋণাত্মক বা ধনাত্মক চার্জগ্রস্ত হয়, তাদেরকে আয়ন বলে। তো আয়নের সহজ কনসেপ্ট হচ্ছে ইলেকট্রন কম বা বেশি থাকতে হবে। নর্মাল যতগুলো তার ইলেকট্রন থাকা উচিত তার থেকে কম থাকলেও সে আয়ন হবে, তার থেকে বেশি থাকলেও আয়ন হবে। তো এই যে এখানে বলতেছে যে ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয় আর ত্যাগ করলে ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। তো এই ঋণাত্মক বা ধনাত্মক চার্জ বিশিষ্টকে আমরা আয়ন বলতে পারি। ক্যাটায়ন কিভাবে তৈরি হয়? তো দেখো, পর্যায় সারণীর বামের মৌল বা ধাতুগুলো সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন দান করে ক্যাটায়ন তৈরি করে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সাথে যদি কম্পেয়ার করি, পর্যায় সারণীর বাম দিকে যে মৌলগুলো রয়েছে, সাধারণত ধাতু সমূহ পর্যায় সারণীর বাম দিকে থাকে, এরা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ চার্জ বিশিষ্ট যৌগ বা মৌল তৈরি করে, তাহলে এদেরকে আমরা ক্যাটায়ন বলি। অ্যানায়ন কিভাবে তৈরি হয়? পর্যায় সারণীর ডানের মৌল বা অধাতুগুলো অষ্টক পূর্ণতা লাভের উদ্দেশ্যে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। অর্থাৎ ডান দিকে যে মৌলগুলো, এদের আবার নিষ্ক্রিয় গ্যাস থেকে ইলেকট্রন কম থাকে। তো ইলেকট্রন কম থাকাতে এরা ধাতুদের থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট বা চার্জ বিশিষ্ট হয়, এদেরকে আমরা অ্যানায়ন বলি বা অ্যানায়ন বলতে পারি। ওকে, তো আমরা তাহলে আমাদের এই পর্বের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করতেছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু আরও একটি পর্ব রয়েছে, সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের পর্বটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।